এখন আমরা দেখবো হচ্ছে আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদন। ঠিক আছে, আদর্শ গ্যাস সূত্রটা কীভাবে কি প্রতিপাদন করতে পারি। তো বলবো যে আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, তো এটা তো প্রশ্ন আসে যে এটা প্রতিপাদন করো, কি করো, প্রতিপাদন করো, প্রতিপাদন করো। এখন আদর্শ গ্যাস সমীকরণটা কি তোমরা প্রতিপাদন করো, এরকম প্রশ্ন আসে যে এটা প্রতিপাদন করার প্রশ্ন আসে। তো এটা কীভাবে প্রতিপাদন করবো, তো আমাদের আগে বুঝতে হবে যে কি আদর্শ গ্যাস সমীকরণ কোনটাকে বলা হয়। তো আদর্শ গ্যাস হচ্ছে কি যেই সব গ্যাসগুলো আদর্শ আচরণ করে এরা হচ্ছে কি আদর্শ গ্যাস। তো এদের কি থাকবে না, এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের তোমার যে আয়তনটা আছে এটা খুবই নগণ্য হবে, এটাই ধরা নিয়ে হয়। তারপর আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো যখন আমরা ওই যে এমাগা বক্ররেখা পড়াবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের এটা কনসার্ন না, এখন হচ্ছে আমরা সমীকরণটা প্রতিপাদন করব। তো আদর্শ গ্যাসের যে সূত্রগুলো ছিল, আদর্শ গ্যাস সূত্র কোনগুলো বলা হয় আদর্শ গ্যাস সূত্র। তো অনেকে মনে করবো যে ভাই আদর্শ গ্যাসের সূত্র তো আমরা পড়ি নাই, আসলে কিন্তু পড়ছো। কোনগুলা, এরা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যালোসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, যেগুলো আমরা পড়ে আসছি সবগুলো সূত্র আদর্শ গ্যাসের সূত্র। এই সূত্রগুলো শুধু আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য হবে, বাস্তব গ্যাসের জন্য কি এই যে বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো প্রযোজ্য হবে না, এগুলো শুধু আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য হবে। তো আদর্শ গ্যাস সূত্র কোনগুলো, আদর্শ গ্যাস সূত্র হচ্ছে তোমার এই যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গ্যালোসার। তো এগুলো থেকে আমরা চেষ্টা করবো যে কি একটা সমীকরণ প্রতিপাদন করার জন্য, এই সমীকরণটা বলা হয় কি আদর্শ গ্যাস সমীকরণ। তো গ্যাসের রাশি আছে কতগুলো, গ্যাসের চলক বা রাশি কতগুলো আছে, এগুলা কি তোমার আয়তন, চাপ, তাপমাত্রা, মৌল সংখ্যা। বলো আরেকবার, কি চারটা আছে, আয়তন, চাপ, তাপমাত্রা, মৌল সংখ্যা। এই সবগুলো হচ্ছে কি তোমার গ্যাসের চলক বা রাশি, বুঝছো। তো এই গ্যাসের চলক বা রাশি এই সবগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করব। এটাই হচ্ছে কি সমীকরণ। এই সব চারটার সাথে কি একটা সম্পর্ক তৈরি করব, এই সম্পর্কটাই হচ্ছে কি সমীকরণ। তো এই চারটার সাথে সম্পর্ক তৈরি করা যায় যতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো নিয়ে আসে কি চেষ্টা করব। তো হচ্ছে কি একটা সমীকরণ প্রতিপাদন চেষ্টা করব। তো এটার একটা যদি বলা যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করো, তো এটার হচ্ছে আগে সংজ্ঞাটা লাগবে যে আদর্শ গ্যাস সমীকরণটা কি। তো আদর্শ গ্যাস সমীকরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা একটা বড় সংজ্ঞা, বুটে লেখলাম না, অনেক সময় লাগবে। আমরা ডিরেক্ট প্রতিপাদন চলে সংজ্ঞাটা আগে লিখবে, লেখার পরে হচ্ছে আমরা লিখবা যে বয়েলের সূত্র কী লিখবা না দেখা দিতেছি। ঠিক আছে, যে আমরা যে এই সূত্রগুলো আগে দেখবো যে আদর্শ গ্যাস সমীকরণের কোনগুলো আছে, যে এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই সবগুলো বলা হয় কি, এই সবগুলো বলা হয় আদর্শ গ্যাস সূত্র। হ্যাঁ, আদর্শ গ্যাস সূত্র বলা হয়। এই সবগুলোর বলা হয় কি আদর্শ গ্যাস সূত্র। তো এখন এইগুলা থেকে কি প্রতিপাদনটা করব। তো প্রতিপাদন করার ক্ষেত্রে যে আমরা যে বয়েলের সূত্রটা জানি, যে বয়েলের সূত্র হতে তো বয়েলের সূত্র হতে আমরা কি জানি, বয়েলের সূত্র হতে বি প্রপোর্শনাল 1/p, এটা তো 1 নম্বর সমীকরণ। ওরা চার্লসের সূত্র হতে এটা দেওয়া হচ্ছে বি প্রপোর্শনাল টি, 2 নম্বর সমীকরণ। অ্যাভোগাড্রোর সূত্র হতে এটা দেওয়া হচ্ছে বি প্রপোর্শনাল এন, এটা তো 3 নং সমীকরণ। তো 1, 2 ও 3 নং সমীকরণ হতে আদর্শ গ্যাস সূত্র, এটা দরকার নেই, এখানে লিখি যে এখানে লিখি 1, 2 ও 3 নং সমীকরণ হতে 1, 2 ও 3 নং সমীকরণ হতে সবগুলো যদি একসাথে লিখি, এখানে কোনগুলা পরিবর্তনশীল এটা আমরা আগেই জানি।
তো এখানে কি বয়েলের সূত্রের মধ্যে কোনগুলো কনস্ট্যান্ট বলো তো, ধ্রুবক থাকে, নির্দিষ্ট তাপ মানে তাপটা টি আর এন, মৌল সংখ্যার ধ্রুবক থাকে। এটার মধ্যে হচ্ছে পি আর এন, যে চার্লসের সূত্র, এটার মধ্যে ধ্রুবক থাকে হচ্ছে চাপ এবং হচ্ছে কি মৌল সংখ্যা। আর হচ্ছে ভি প্রপোর্শনাল টু এন, এটার মধ্যে ধ্রুবক থাকে কে তাপ ও চাপ, দুইটাই কি ধ্রুবক থাকে টি আর পি। এই সবগুলো যদি আমরা একসাথে লিখি দেখো কি হবে, পিটা নিচে যাইব আর হচ্ছে এন টি এটা কি উপর আসবে, বুঝছো? পিটা নিচে যাব, এনটা উপর আসবে। তো পি এর সাথে ব্যস্তানুপাতিক, এনের সাথে সমানুপাতিক, টি এর সাথে সমানুপাতিক। তো এই ক্ষেত্রে কিন্তু কি হবে দেখো, এই ক্ষেত্রে পি টি এন সবগুলোই পরিবর্তনশীল, সবগুলোই পরিবর্তনশীল। পরিবর্তনশীল সবগুলো কি পরিবর্তনশীল। তো এটা যদি আমরা একটা দেখাই যে বি সমান সমান কে এন টি বাই পি, কারণ পিটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হ্যাঁ পিবি সমান সমান এন টি, বুঝছো? কে এন টি একবার মুছে লিখি, দেখো কে এন টি। তো এই সমীকরণটা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ। তো আদর্শ গ্যাস সমীকরণের জন্য যে এই ধ্রুবকটা বলা হয় হচ্ছে আর। এখানে কে এর পরিবর্তে এটা আর লেখা হয়। কেন লেখা হয়? আরটা হচ্ছে স্পেশাল কেন হচ্ছে, এটা হচ্ছে সকল আদর্শ গ্যাসের জন্য। তো এটার জন্য যেহেতু এটা সকল আদর্শ গ্যাসের জন্য এটা বলা হয় কি সর্বজনীন ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটা যদি আমরা লিখি তাহলে পিবি সমান সমান এন এন আর টি। এন পি হচ্ছে চাপ, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে মৌল সংখ্যা, আর হচ্ছে গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস, আর টি হচ্ছে কি টেম্পারেচার বা তাপমাত্রা। তো এই যে ধ্রুবকের মান, এই ধ্রুবকের মান জানাটা হচ্ছে কি মাস্ট, আমাদের ফরজ। আমরা যদি ম্যাথ করতে যাই এই ধ্রুবকের মান আমাদের মুখস্থ রাখতে হবে, নাহলে আমরা ম্যাথ করতে পারবো না। তো এই ধ্রুবকের মানগুলো অনেক এককে আছে। তো আমরা দুইটা একক মেইনলি হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে দুইটা একক মনে রাখবো। দুইটা একক কোনগুলো? একটা হচ্ছে যে এসআই এককে কত, এসআই এককে এটার মান কত। আরেকটা হচ্ছে আমরা দেখবো যে লিটার ও এটিএম একক আছে, তো লিটার এককে এটার মান কত। যদি এসআই এককটা দেখি এটা হচ্ছে কত 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে কি জুল মোল পার কেলভিন 8.314। আরেকটা হচ্ছে তোমার লিটার এটিএম একক। এই লিটার এটিএম এককটা বেশি কাজে লাগে, এটা হচ্ছে 0.0821 সম্ভবত 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এটা হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে এই যে সর্বজনীন ধ্রুবক আছে, সর্বজনীন ধ্রুবকের মান, এই ধ্রুবকের মানটা মনে রাখবে। তো এখন হচ্ছে আমরা এই সমীকরণ দিয়ে অহরহ ম্যাথ আসে, অহরহ মানে বলা যাবে না যে কতগুলো ম্যাথ আসে, এইগুলা দিয়েই বেশিরভাগ, বিশেষ করে এই সমীকরণটা দিয়েই বেশিরভাগ ম্যাথ আসে তোমাদের পরীক্ষাতে। তো আমরা কতগুলা ম্যাথ দেখবো যাতে তোমাদের কি প্র্যাকটিসটা হয়ে যায় এবং সমীকরণটা যাতে তোমরা ভালোভাবে ফিল করতে পারো, ঠিক আছে? তো আমি এখানে ম্যাথটা লিখবো না, আমি শুধু জাস্ট মানগুলা লিখবো, যে ভ্যালুগুলা এবং প্রশ্নটা লিখবো, আর তোমরা এইগুলো লেখলে বুঝতে পারবো যে আসলে কী ছিল। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি অনেকগুলো ম্যাথ লিখে রাখছি। তো ম্যাথটা আগে লিখি যে আসলে ম্যাথটা কী ছিল। মনে করেন এখানে একটা এ গ্যাস ছিল, হ্যাঁ এ গ্যাসের ক্ষেত্রে কী ছিল, তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই যেগুলো দেখাইতেছি সবগুলো যে এখন যে প্র্যাকটিস করবো সবগুলো হচ্ছে বোর্ড প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোই নেওয়া হয়েছে, বুঝছো? তো পি হচ্ছে 0.974 এটিএম, হচ্ছে ডব্লিউ বা হচ্ছে ওজন, গ্রাম না হচ্ছে বি সমান সমান 500 ml 500 ml, আর হচ্ছে এনএ, এটা দেওয়া নাই, এনএ দেওয়া ছিল না, দেওয়া ছিল। এখন বলছে যে প্রশ্নটা কী করছে, প্রশ্নটা করছে অণুর সংখ্যা হিসাব করো, অণুর সংখ্যা হিসেব করো।
অনুসংখ্যা হিসাব করো, এটা ছিল কি প্রশ্ন। দেখো আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে এবং প্রশ্ন করছে অনুর সংখ্যা হিসাব করো। তো অনুসংখ্যাটা কী দ্বারা প্রকাশ করি? অনুসংখ্যা মানে যে কোনো অনুসংখ্যাটা আমরা প্রকাশ করছিলাম একটা, দেখো আমরা লিখে দিছিলাম যে তোমাদের n সমান n/na, একটা সূত্র কিন্তু তোমাদের লিখে দিয়েছি অনুসংখ্যার ক্ষেত্রে। এই n এর যতগুলো মান আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু কাজে লাগবে এখন। তো আমাদের এই nটা বাইর করতে বলছে, এখানে এই nটা বাইর করতে হয়েছে। তো nটা বাইর করতে গেলে আমরা যেহেতু nটা বাইর করা জরুরি, তো n এর সূত্রটা কি? n সমান n বড় হাতে n/na এইটা। তো n এর মানটা তো আমরা জানি, আর হচ্ছে আমাদের এই nটা বের করতে হবে, এটা জানি না, এটা বের করতে হবে, আর এটার মান দরকার। এখন এটার মান আমরা কীভাবে পাবো? ঠিক আছে, এটা আমরা জানি, এটা বের করতে হবে, আর এটা যেহেতু বের করতে হবে, তো এটা বের করার জন্য আমার দুইটা মান জানা দরকার। এটা একটা হচ্ছে na আর একটা হচ্ছে n, ছোটো হাতের n, আর একটা হচ্ছে na। তো n এর মানটা আমরা জানি, তো n এর মানটা আমাদের বের করতে হবে। তো n এর মানটা কোথায় থেকে বের করব? এই যে ডাটাগুলো আছে এগুলো থেকে আমাকে আমার n এর মানটা বের করতে হবে। তো এই ডাটাগুলো থেকে আমরা n এর মান বের করতে পারি কিনা? তো n এর আরও দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে w/m, আরেকটা ছিল pb/rt। তো দেখো এখানে w এর মান দেওয়া আছে, কিন্তু m এর মান কি দেওয়া আছে কোথাও? m এর মান দেওয়া নাই, যে কোন ধরনের গ্যাস সেটা আণবিক ভর কত এটা দেওয়া নাই। তো আমাদের হচ্ছে pb/rt ফালাইতে হবে। তো pbর মধ্যে হচ্ছে pb/rt-র মধ্যে r এর মান আমরা জানি, তো t এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, p এর মান দেওয়া আছে। তো এটা কি আমরা ফালাই দিতে পারবো না সহজে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে যেটা তোমার আগে বের করতে বলবে, যেই সংখ্যাটা বা যেই মানটা বের করতে বলবে এটা আগে লিখবা, লেখার পরে এটার দ্বারা যতগুলো সূত্র আছে সূত্রগুলো লিখবা। ওই সূত্রগুলোর মধ্যে যেগুলো আমার সাফিসিয়েন্ট আছে, যেই মানটা আমি জানি না বা যে মানটা ঘাটতে আছে, এটার অবশ্যই কোনো ডেটা দেওয়া আছে এখানে, এগুলা যেভাবে ফালায়া আমি যাতে এই মানটা বের করতে পারি। তো আস্তে আস্তে ম্যাথ করতে করতে তোমার এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এটা কীভাবে বের করবা? এই সূত্রগুলো লিখবা, যে দেওয়া আছে প্রশ্ন হতে দেওয়া আছে দিয়ে এগুলো তো লিখবা। ঠিক আছে, লেখার পরে হচ্ছে আমরা জানি দেওয়া লিখে দিবা ডাইরেক্ট। হ্যাঁ, আমরা জানি আমরা জানি কি pb = nrt। ঠিক আছে, তো n = pb/rt। তো এখানে হচ্ছে আমার বড়তে n দরকার, তো n/na = pb/rt। তো n = pv/na আর হচ্ছে rt। ঠিক আছে, তো এখানে মানটা বসাও। তো p এর মান দেওয়া আছে হচ্ছে কত? 0.0974। v এর মান হচ্ছে তোমার 500 ml। তো ml রাখলে হবে না, এটার হিসাব করতে হবে সবসময় লিটারে নেওয়ার চেষ্টা হবে, লিটার নেওয়ার। তো লিটার নিলে হচ্ছে 0.5 হচ্ছে n এর মান কত জানি? 6.023 × 10⁻23। মানে সাথে লেখা যাবে যে আমরা জানি n এর সমান এত লেখা দিবা সাথে, এটা গেল। তারপর আছে আর এর মান। তো আর এর মান কোনটা বসাবে? আর এর তো দুইটা মান আছে। যদি চাপ প্রশ্নের মধ্যে যদি দেখো যে চাপটা এখানে এটিএম এককে দেওয়া আছে, এটিএম এককে তোমরা ডিরেক্ট ওইটা বসাই দিবা, যে এটিএম যেটা ছিল 0.0821 ইন্টু টি এর মান কত ছিল? টি এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে 227 প্লাস হচ্ছে 30। তো কত আসে দেখি। 0.974 ইন্টু 0.5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, সাথে আসে 0.0821 ইন্টু 303। দেখো কত আসে সংখ্যাটা? 1.179 ইন্টু 10⁻22। তো অনুসংখ্যা কত? এটা হচ্ছে অনুসংখ্যা। তো অতএব অনুসংখ্যা হচ্ছে 1.7179 ইন্টু 10⁻22। ঠিক আছে, এটা গেছে কি একটা ভ্যারাইটি।
তো পিবি সমান এনআরটি, এই আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে কীভাবে ম্যাথ করতে হবে একটা ম্যাথ দেখলাম। আমরা আরও কিছু ম্যাথ দেখবো, যে ঠিক আছে আরও কিছু ম্যাথ দেখবো। তো এটা মুছে দিই। তো তোমার দুইটা গ্যাস দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এবারে কী করছে, তোমার এখানে দেওয়া আছে টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচারটা দেওয়া আছে তোমার সেন্টিগ্রেড, তাপমাত্রা সেন্টিগ্রেডের মধ্যে। তারপরে আছে তোমার প্রেশারটা দেওয়া আছে এটিএম। তারপর হচ্ছে ভলিউম দেওয়া আছে এমএলএ, এগুলো দেওয়া আছে। তো এর ক্ষেত্রে দেওয়া আছে টেম্পারেচার এত, বিয়ের ক্ষেত্রে টেম্পারেচারটা তৈরি দেওয়া আছে। এর ক্ষেত্রে প্রেশারটা দেওয়া আছে 0.974, আর হচ্ছে 0.938, আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেওয়া ছিল, ওয়েট গ্রামটা দেওয়া ছিল। আর হচ্ছে এরকম 500 ml, 500 ml, আর এটা ছিল 300 ml, আর হচ্ছে 1.26, আর হচ্ছে 0.130 এটা দেওয়া ছিল। এখানে বলছে যে এ আর যে বি গ্যাস আছে, হ্যাঁ এ গ্যাস আছে এবং বি গ্যাস আছে। প্রশ্নটা করছে যে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। রে দেখো ভালো একটা প্রশ্ন করছে, কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, বৃষ্টির জন্য দায়ী। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবন না উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ছিল, গহতে আসছিল, ঠিক আছে। তো কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো অ্যাসিড বৃষ্টি ঘটায় কোন গ্যাসগুলো আমাদের আগে জানা দরকার, যে কোন গ্যাসগুলো কি অ্যাসিড বৃষ্টি ঘটায়। আমরা প্রশ্নের এই থিমটা থেকে কীভাবে বুঝবো যে আমার কোন দিকে যাওয়া উচিত, এখন কীভাবে অঙ্কটা, কোন প্রস্তুতি অঙ্কটা করা উচিত। তো হচ্ছে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো আগে আমার বুঝতে হবে যে কি অ্যাসিড বৃষ্টি ঘটায় কোন গ্যাসগুলো। দেখো অ্যাসিড বৃষ্টি ঘটায় হচ্ছে তোমার এই যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাসিড বৃষ্টি ঘটায়। কীভাবে ঘটায়, এখানে তোমার সালফার ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফিউরাস অ্যাসিড, নট সালফিউরিক। এই সালফার ডাইঅক্সাইড যদি তোমার বিক্রিয়া করে তখন তৈরি করবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা তোমার এই যে নাইট্রিক অক্সাইড, এটা যদি পানির সাথে বিক্রিয়া করে এটা তৈরি করবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই সবগুলা কি অ্যাসিড বৃষ্টি না, মানে অ্যাসিড না, এগুলো যদি বৃষ্টির সাথে পড়ে তাহলে কী হবে, অ্যাসিড বৃষ্টি হবে। তো এগুলো হচ্ছে, তো আমরা দেখবো যে এই যে এ আর বি যে গ্যাস, হ্যাঁ এই এগুলার মধ্যে কি পড়ে কিনা। এই যে সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড এগুলোর মধ্যে পড়তেছে কিনা, যে এ আর বি এই গ্যাসগুলোর মধ্যে কি পড়তেছে কিনা, ঠিক আছে। তো এই গ্যাসগুলোর মধ্যে পড়ার জন্য আমার কি বের করতে হবে, যে এই গ্যাসগুলোর মধ্যে যে পড়ছে না পড়ছে এটা কীভাবে বুঝবো। এই গ্যাস যে দেখো এই যে সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত, সালফার হচ্ছে কি তোমার 32, আর অক্সিজেনের 16 করে হচ্ছে 16 32, আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে 64, হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে তোমার 80, 316 48, আর 32 হচ্ছে কত 80, আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কত, এটা হচ্ছে 46, কীভাবে এটা হচ্ছে 14, এর হচ্ছে কি 16 32, তো এটা 46। তো এই যে দেখো এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে নাইট্রিক অক্সাইড, এগুলোর আণবিক ভরগুলো হচ্ছে এত, হ্যাঁ এগুলো হচ্ছে আণবিক ভর। তো আমরা দেখব যে এই এ আর বি এর আণবিক ভর কত। এ আর বির আণবিক ভর যদি তোমার এইগুলা হয় যে 80 হয় তাহলে ওইটা সালফার ডাইঅক্সাইড হবে, 64 হয় সালফার ডাইঅক্সাইড হবে, যদি 46 হয় তাহলে হচ্ছে কি নাইট্রিক অক্সাইড হবে। তো এই ভরগুলা মিলে কিনা, যদি মিলে তাহলে এই গ্যাসটা হবে, ঠিক আছে। তো এই যে তোমার এই যে আণবিক ভর কীভাবে বের করবো দেখো, বুঝতে পারছো যে আমরা দেখবো যে এই গ্যাসগুলো পড়ে কিনা। তো প্রথমে তোমরা কি লিখবা, প্রথমে লিখবা যে আমরা জানি যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড,
তো এগুলো লিখবা। এগুলা কীভাবে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, এই যে সমীকরণটা লিখে দিলাম, এই সমীকরণটা লিখবা। এভাবে অ্যাসিড সৃষ্টি করে, যেমন এই অ্যাসিডগুলো বৃষ্টির সাথে পড়লে কি অ্যাসিড বৃষ্টি হবে। তো এখন বাইর করবো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এদের আণবিক ভর, এগুলো এত লিখবা। তো লেখার পরে এ আর বির আণবিক ভর বের করবা, ঠিক আছে। এগুলোর আণবিক লেখার পরে এ আর বির কি আণবিক ভর বের করবা। আণবিক ভরগুলো যদি মিলে যায় তাহলে এই গ্যাসগুলো কি, যদি মনে করো এ আণবিক ভর যদি সালফার ডাইঅক্সাইডের সাথে মিলে গেছে, তো লেখবা হচ্ছে এ গ্যাসটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কীভাবে দায়ী এটা তো তুমি আগেই দেখে আসছো যে এটা কীভাবে দায়ী। তো হচ্ছে কি আমরা বের করবো হচ্ছে কি আণবিক ভর। তো আণবিক ভর কীভাবে বের করে, দেখো আণবিক ভর বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখছিলাম যে মূল সংখ্যার W/m, লিখছি কিনা মনে পড়ে কিনা দেখো সূত্রটা ভাইয়া, হচ্ছে n সমান W/m। তো এখানে আমার W মান দেওয়া আছে, এই যে W মান দেওয়া আছে, m এর মান আমি জানি না, এটা আমার বের করতে হবে। আর n এর মানটা দেওয়া আছে কিনা দেখো তো, n এর মান সরাসরি দেওয়া নাই, n এর মান আমার বের করতে হবে। এই যে সূত্র PV/RT, এটা দ্বারা কি n এর মান বের করতে হবে। সহজ হয়ে গেল না এখন কিন্তু সহজ হয়ে গেছে। তো লেখবা যে প্রথমে লেখবা যে এ গ্যাসের জন্য, তো প্রথমে কীভাবে শুরু করবা, যে লেখবা যে এ গ্যাসের জন্য। তো আমি যেগুলো আগে লিখছি এগুলো লেখার পরে লিখবো যে এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য লেখার পরে যে টেম্পারেচারটা কত ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়ে যাবে হচ্ছে কেলভিনে, এত কেলভিন দেওয়া আছে। প্রেশার কত, প্রেশার হচ্ছে 0.974, এটা দেওয়া আছে 974 atm। ভলিউমটা হচ্ছে 500 ml, তো এটা দেওয়া হচ্ছে। আর আমরা তো জানি কি, আর সমান কত, আর সমান 0.0821 লিটার atm মোল। অবশ্যই একক লাগবা, নাইলে নাম্বার কেটে দিব। মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, এটা হচ্ছে একক। তারপর আমাদের দরকার কি, আমরা দরকার হচ্ছে ডব্লিউটা। দেখো ডব্লিউটা দেওয়া আছে গ্যাসের জন্য গ্রাম। এটা লেখার পরে হচ্ছে লিখবো যে উই নো, আমরা জানি, আমরা কি জানি, PV সমান nRT, n সমান PV/RT। তো n এর মানটা বসাই দাও, W/m সমান PV/RT। এখন যদি আমরা mটা রাখি তাহলে দেখো কি হবে, এর আর গুণন যদি করি তাহলে PV নিচে এসে যাবে, আর হচ্ছে তোমার এই W/RT এটা উপরে চলে যাবো, ঠিক আছে। PV নিচে এসে পড়বো, আর গুণনটা তো সবাই জানো, এগুলো আর কি বলবো, ঠিক এগুলো হবে। তো এর মধ্যে এখন আমরা মানটা বসাই। W মানটা দেখো, W মান হচ্ছে 1.26 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 330 কেলভিন, আর পি এর মান হচ্ছে 0.974, আর বি এর মান হচ্ছে 0.5 ml দেওয়া আছে না, এটা সাথে দিয়ে লিখবা 0.5 লিটার, ঠিক আছে। এখন মানটা বসাইলেই চট করে রেজাল্ট আসে পারবো। মানটা বসাই যে আসলে কি কত মান হয়, এটা হচ্ছে 1.26 ইন্টু 0.0821 ইন্টু 330, হ্যাঁ, তারপরে হচ্ছে 0.974 ইন্টু হচ্ছে 0.5, ঠিক আছে। এটা হচ্ছে 64.36 এটা হয়। তো এটা দেখো 63.36 হয়। তো আমরা তো একটু আগে যে বাইর করছিলাম যে সালফার ডাইঅক্সাইডের ছিল কত 64, সালফার ডাইঅক্সাইডের ছিল 80, নাইট্রিক অক্সাইডের ছিল হচ্ছে 46। তো এরা দেখো 64.3 সামথিং হচ্ছে, 64 সামথিং হয়েছে। তো এরা 64 যে সামথিংটা হচ্ছে, এরা কিছু ম্যাথমেটিক্যাল ইরোর থাকে, সূত্রগুলোর মধ্যে কিছু থাকে, একবার একজাক্টলি সব কিছু তো থাকে না। তো এরা তোমরা লিখে দেবা যে সমতুল্য 64, ঠিক আছে। তো সমতুল্য হচ্ছে 64। তারপরে লিখবা যে আমরা জানি যে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64, যেহেতু এ গ্যাসের আণবিক ভরও 64, তাহলে এ গ্যাসটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, লিখে দিবা। এটা লেখার পরে হচ্ছে আমরা বের করবো হচ্ছে বি গ্যাসের জন্য। দেখো এখানে শুধু হবে কি বি গ্যাসের জন্য তাপমাত্রা একই থাকে, প্রেশারটা চেঞ্জ, প্রেশার কত চেঞ্জ
0.938 ATM। এখানে কত 500 জায়গাতে হবে 300, 0.5 জায়গাতে হবে 0.3, এইটা এত থাকবে। আর গ্রামটা চেঞ্জ দেখো কত দেওয়া আছে 0.30 গ্রাম, একবার সেম টু সেম সব কিছু সেম থাকবে। এখানে শুধু জাস্ট মানটাতে চেঞ্জ করে দেবে। মানটা যদি আমরা সবগুলো মুছে লিখি যে কত হয় মানটা দেখো, আশা করছি দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ দেখা যাওয়ার তো কথা, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ডব্লিউ। তো ডব্লিউর মানটা কত দেখো, ডব্লিউর মান হচ্ছে 0.30 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু 330। তারপরে হচ্ছে পি এর মান কত, পি এর মান হচ্ছে 0.938 ইন্টু ভি এর মান হচ্ছে 0.3। দেখো এই 3 মানে 0.3 মানে দশমিকের পরে এই কোনো সংখ্যার আগে শূন্যের ভ্যালু আছে, পরের সংখ্যার কি কোনো ভ্যালু নাই। তো এটা এমনি কাটা ফেলতে পারো। তারপরে এই মানগুলো বসায় দেখো কত আসে, 0.3 হচ্ছে 0.38 এটা বাড়িছে 26.52। তো 26.52 এটা কোনো কি গ্যাসের আণবিক ভরের সাথে মিলে নাই। যে গ্যাসগুলো অ্যাসিড ভর সৃষ্টি করে, অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, এগুলোর সাথে মিল নেই। যেহেতু এদের লাগবে যেহেতু বি গ্যাসের আণবিক ভর সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এদের আণবিক ভরের সাথে মিল নেই, সেহেতু বি গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। অতএব প্রমাণিত। একবারে 4 4 দিয়ে দিবে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো প্রশ্নটা। এখন আরেকটা প্রশ্ন দেখব। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখব। ঠিক আছে, হ্যাঁ আরেকটা প্রশ্ন দেখবো। এখানে 2টা সিলিন্ডার আছে। হ্যাঁ আমি তো ভয় পাচ্ছি যে কখন মোবাইলটা অফ হয়ে যায়, ব্যাটারি চার্জ খুবই কম। ঠিক আছে, ব্যাটারি চার্জ কম, তারপরে দেখা যাক। তো 2টা সিলিন্ডার আছে, ধরো এটা একটা সিলিন্ডার। হ্যাঁ এরকম 2টা সিলিন্ডার, আর একটু বড় করে রাখি, ধরো জাস্ট আর কি দেখা। এটা হচ্ছে সিলিন্ডার 1, এটা হচ্ছে সিলিন্ডার 2। সিলিন্ডার 2 এটার হচ্ছে 200 লিটার এটার আয়তন, কিন্তু লিটার এককে আছে লিটার। আর এটা হচ্ছে 100 লিটার। এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটার ক্ষেত্রে হচ্ছে চাপটা কত 200 ATM, এটার ক্ষেত্রে চাপ হচ্ছে 50 ATM। এটার ক্ষেত্রে 200, হ্যাঁ এটা 200 ATM চাপ সহ্য করতে পারে। এটা 50 ATM চাপ সহ্য করতে পারে। ঠিক আছে, এখন প্রশ্ন করছে কি দেখো, প্রশ্ন করছে এই সিলিন্ডার 1 মধ্যে অনুসংখ্যা কত। এই সিলিন্ডার 1-এ গড় প্রশ্নটা করছে যে অনুসংখ্যা কত, অনুসংখ্যা ওয়াট। তো অনুসংখ্যা বের করা, এর আগে আমরা অনুসংখ্যা একটা বের করছি, যে অনুসংখ্যা বের করার সূত্রটা হচ্ছে আমরা জানি যে n সমান সমান n/na। তো এখান থেকে nটা বের করবো, n সমান সমান na, বা এই সূত্রটা যে কোনোভাবে বসায় আমরা কি n এর মানটা বের করবো, যেটা আমরা জানি না। তো এই n এর মান জানি, তো হচ্ছে আমার এখন মৌল সংখ্যা দরকার। কারণ মৌল সংখ্যা বের করতে গেলে কি দরকার, মৌল সংখ্যা বের করার জন্য 2টা সূত্র আছে। একটা হচ্ছে তোমার W/m,
আরেকটা হচ্ছে PV/RT। দেখি তো PV/RT ইয়া করতে পারি না, কারণ আমার পি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এই টি এর মান দেওয়া আছে, আমার আর দরকার। তো এটা ইজিলি পারবা। দেখো যে গড় প্রশ্ন ঘ লেখার পরে লিখবো যে দেওয়া আছে সিলিন্ডার 1-এ দেওয়া আছে কি দেওয়া আছে, টি সমান কত, টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 ডিগ্রি সেলসিয়াস কত হচ্ছে 300 কেলভিন। তারপর হচ্ছে পি হচ্ছে কত 200 ATM, ভি কত 100 লিটার। আমরা জানি আসামাশা 0.0821 লিটার ATM মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাড়াতাড়ি লিখছি আর কি। হ্যাঁ, তো আমরা জানি লিখবো যে উইনো PV/RT হচ্ছে n সমান PV/RT। n এর মান হচ্ছে কি n/NA বাই PV/RT। তো n সমান কি হচ্ছে, এটা উপরে যাবে, উপরে যাবে NA PV/RT। তো এখানে মানটা বসাইবা, মানটা বসাইলে কী হবে দেখো তো, মানটা যদি বসাই তাহলে n এর মান হচ্ছে 0.06.023 ইন্টু পি এর মান হচ্ছে 200, হচ্ছে বি এর মান হচ্ছে 100, যে 100 লিটার, আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 300। মানটা বসাইলে আসা যাইতেছে। মানটা যদি বসাই 6.023 ইন্টু 10^23 ইন্টু তারপর হচ্ছে 200 ইন্টু, তারপরে হচ্ছে অনুসংখ্যাটা আছে 4.89 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4.89 ইন্টু 10 টু পাওয়ার 2060। এটা হচ্ছে কি অনুসংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে অনুসংখ্যা। এখন আমরা দেখবো যে আরেকটা প্রশ্ন করছে, এটা হচ্ছে গড় প্রশ্নটা ছিল। হ্যাঁ, অনুসংখ্যা বের করো। অনুসংখ্যা তো আমরা বাইর করে ফেললাম। গড় প্রশ্নটা বলছে যে কি ছিল প্রশ্ন, কোন সিলিন্ডার গ্যাস পরিবহনের জন্য অধিক উপযোগী। গড় প্রশ্ন ছিল যে কোন সিলিন্ডার, প্রশ্ন ছিল প্রশ্ন করছে কি কোন সিলিন্ডার গ্যাস পরিবহনের জন্য অধিক উপযোগী। কোন সিলিন্ডার গ্যাস পরিবহনের জন্য অধিক উপযোগী, আসলে কোনটা গ্যাস পরিবহনের জন্য উপযোগী হবে। তো এটা হচ্ছে তোমার দুইটাই সিলিন্ডার আছে, তো একটার মধ্যে তুমি বেশি গ্যাস নিতে পারছো, একটার মধ্যে কম গ্যাস। কারণ যেটার মধ্যে গ্যাস বেশি আছে এটাও বেশি উপযোগী হবে না, কারণ এটার মধ্যে বেশি গ্যাস আছে, আমরা বেশি কাজে কি ব্যবহার করতে পারবো। তো আমরা দেখবো যে কোনটার মধ্যে কি বেশি গ্যাস আছে। তো তোমাদের কিন্তু এই হিংসটা কিন্তু বের করে নিতে হবে। তোমরা এটা কীভাবে পারবা, এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো যে আসলে এখন আমার কি একটু তো পেঁচায় দিবে, এটা তো তোমাদের মাইনে নিতে হবে, তারপরে বুঝতে পারো যে আসলে কী করা উচিত। তো যেটার মধ্যে আমাদের বেশি মানে গ্যাস আছে বা বেশি মৌলসংখ্যার গ্যাস আছে, এটা হচ্ছে কি বেশি উপযোগী। এখন আমরা দেখবো যে কি কোনটার মৌলসংখ্যা কত। তো মৌলসংখ্যা যেটা বেশি এটার মধ্যে বেশি উপযোগী হবে, কারণ এতে বেশি গ্যাস থাকবে। মৌলসংখ্যা বের করার সূত্রটা হচ্ছে তোমার 3টা সূত্র আছে। তো এটার মধ্যে কাজে দিবে, দেখেন সব দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখন আমার কাজে দেওয়া হচ্ছে PV/RT। তো PV/RT তোমার যেটা ক্ষেত্রে ফলে মানে এই এন বের করব। তো এটা হচ্ছে সিলিন্ডার 1-এর জন্য একটা হবে আর সিলিন্ডার 2-এর জন্য একটা হবে। তো আমরা বের করি। তো এখানে কোনটা বেশি উপযোগী, তো হচ্ছে সিলিন্ডার 1। তোমরা লিখবা যে সিলিন্ডার 1-এর জন্য, এর জন্য দেখা যাইতেছে না মনে হয় পরে। আচ্ছা যাক, সিলিন্ডার 1-এর জন্য এটা কি, সিলিন্ডার 1-এর জন্য টি সমান কত ছিল 27 সেলসিয়াস, এটা হচ্ছে 300 কেলভিন। পি সমান 200 ATM। তোমার বি হচ্ছে 100 লিটার,
হচ্ছে 8, তো আমরা জানি 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, একটু সুন্দরভাবে লিখি যেহেতু লিখতেছি। আচ্ছা, এবার মুছে দিই, তারপরে এটা মুছে এখানে লিখবো। তো এটা ছিল সিলিন্ডার 1। আর সিলিন্ডার 2, এর জন্য কি ছিল, টি ইকুয়াল টু 37 ডিগ্রি সেলসিয়াস। তো 37 ডিগ্রি সেলসিয়াস হলে কত হবে, 310 কেলভিন। হচ্ছে পি কত, পি হচ্ছে 50 এটিএম, হচ্ছে বি হচ্ছে 200 লিটার। আর এমন তো আমরা জানি 0.0821, মানে একটা তোমরা বসিয়ে নিবা। তারপরে আমরা দুইটা গ্যাসের জন্য ইয়া বাই করবো। তো এটা মুছে দিই। হ্যাঁ, তো লিখবা যে সিলিন্ডার 1 এর জন্য এন ইকুয়াল টু N1 দিয়ে লিখবা যে সিলিন্ডার 1। তো এটা হচ্ছে পিবি বাই আরটি। পি এর মানটা বসাও, পি এর মান হচ্ছে 200, আর বি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে 200, বি এর মান হচ্ছে 100। সিলিন্ডার 1 এর জন্য বি এর মান 100, আর টেম্পারেচার হচ্ছে 300। কত আসে এন এর মানটা, এন এর মানটা আসবে 200 ইন্টু 100 বাই হচ্ছে 0.0821 হচ্ছে 300, হচ্ছে 812 মোল। হচ্ছে N2টা কত হয় দেখো তো, পিবি বাই আরটি। পি এর মান হচ্ছে 50, বি এর মান হচ্ছে 200, পি এর মান বলতে পি এর মান 200, 0.0821 ইন্টু হচ্ছে 310। হ্যাঁ, এটা কত হয়, $392.92। হ্যাঁ, এটা হচ্ছে মূল। তো এটার মধ্যে দেখো তো কোনটা বেশি হয়, এটা হচ্ছে N1। তো N1টা বেশি না, N2 থেকে N1টা বেশি। যেহেতু এটা লাগবে, যেহেতু N1 গ্রেটার দেন N2, সেহেতু সিলিন্ডার একটি গ্যাস পরিবহনের জন্য অধিক উপযোগী হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ম্যাথটা। তো আশা করি বুঝতে পারছো যে এই ম্যাথটা। তারপরে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখবো, প্যাচ লাগিয়ে গেছে তার তোর। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাথ, মুছে ফেলি। আমরা আরও কয়েকটা ম্যাথ দেখবো। এখন হচ্ছে এই ম্যাথটা, এরকম একটা বক্স দেওয়া আছে, তারপরে দুইটা বক্স কানেক্টেড আছে, মাঝখানে একটা বাধা দেওয়া আছে, একটা বাধা দেওয়া আছে। ঠিক আছে, এদের তাপমাত্রা হচ্ছে 30 উভয়ের। এর মধ্যে আছে, এটা হচ্ছে গ্যাস এ, ধরো গ্যাস বি। হ্যাঁ, তারপরে এটা তাপমাত্রা দেওয়া আছে কত, 82 সেন্টিমিটার মার্কারি। তারপরে হচ্ছে 425 ml। আর এর মধ্যে দেওয়া আছে, এটা ইয়ার আছে 0.18 গ্রাম, এটা দেওয়া আছে। আর এর মধ্যে দেওয়া আছে 780 মিলিমিটার মার্কারি। 50 ml এটা দেওয়া আছে। আমার বলছে যে এ গ্যাসের আণবিক ভর বের করো। হ্যাঁ, এ গ্যাসের আণবিক ভর বের করো। আণবিক ভর বের করার সূত্রটা হচ্ছে, আমরা জানি কি, N = W/m। আমার মৌল সংখ্যার আগে বের করতে হবে, তারপরে আমি এটা বের করবো, এই এমটা বের করতে হবে। তো এমটা বের করার জন্য দেখো এখানে আমার ডব্লিউটা দরকার, তো ডব্লিউটা তো এখানে দিয়েই দিছে, আমার দরকার হচ্ছে এন। তো এনটা আমি কীভাবে বের করবো, এনটা বের করার সূত্রটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি এনটা বের করার সূত্র। তো পিভি/আরটি, দেখো
এখন পি এর মান, ভি এর মান, টি এর মান দেওয়া আছে। টি দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, আমার দরকার হচ্ছে কি, হ্যাঁ সব কিছুই তো দেওয়া আছে, তো আমরা সহজে বের করতে পারবো। তো এটা তো লিখবা যে এখানে সবগুলো মান আগে লিখবা যে পি সমান সমান তোমার কী দেওয়া আছে 82 সেন্টিমিটার মার্কারি। এখন তোমাদের একটা কথা বলি যে চাপের অনেকগুলো একক আছে, রূপান্তর, চাপের এককের রূপান্তরগুলো আমাদের জানা জরুরি। যে চাপের এককের রূপান্তরগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কি ভালোভাবে ম্যাথগুলো করতে পারবো না। তো রূপান্তরগুলো আমি লেখা দিতে আছে তোমাদের পাশে, এটা পাশে লেখা দেয় যে 1 এটিএম সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি, আর হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে চাপের সাথে মার্কারি হিসাব, এটিএমের সাথে মার্কারি হিসাব। এখন এটিএমের সাথে যদি আমি প্রেস স্কেল হিসাবটা করি, এটা আসে 101.325 কিলো প্রেস স্কেল। হ্যাঁ, 1 এটিএম সমান সমান 101.325 কিলো প্রেস স্কেল। আবার এটা যদি কিলো প্রেস স্কেল না শুধু প্রেস স্কেল লিখতে চাই, 325 ইন্টু 10⁻³ প্যাসকেল। এটা হচ্ছে এটিএমের সাথে প্যাসকেলের সম্পর্ক। আবার দেখাই তোমাদের, 1 এটিএম সমান সমান 760 টর বা 1 বার। তো এটা হচ্ছে এটিএমের সাথে বার বা টরের সম্পর্ক। তো এটা তো হচ্ছে চাপের। যদি আমরা আয়তনেরটা দেখাই তাহলে 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার যেগুলো আসে। তো আর একটা কথা মনে রাখবা, 1 মিলিলিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউবরে তোমার প্রকাশ করে হচ্ছে সিসি দ্বারা। তো অনেকেই তোমার বলে দিব যে এখানে দেওয়া আছে, মনে করো যে কিছু দেওয়া নাই। হ্যাঁ, এখানে আমাদের দেওয়া আছে কত এমএল দেওয়া আছে না, তো এটা না দেওয়া আছে 725 সিসি, মানে 425 সিসি দেওয়া আছে, ধরো এমএল।